বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমাদের প্রিয় আমাদের যার সঙ্গে আমি সংসদ সদস্য হিসাবে পার্লামেন্টে এখানে বৃহত্তর নোয়াখালীর পক্ষে অথবা বিএনপির রাজনীতির অংশ হিসাবে অনেক সময় কাটিয়েছিলাম। জনাব মোশাররফ হোসেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্য হিসাবে ওনাদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রয়েছেন ওনার কন্যা মাহা আঞ্জুম বারী। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ সাহেব। তিনি আজকে আমাদের বৃহত্তর নোয়াখালীর এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে আজকে আয়োজন করেছেন এবং আমাকে বলা মাত্রই যে আমি সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হব এবং ওনাকে আমি আশ্বস্ত করেছি এই কারণে যে মোশাররফ সাহেবের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। আমি খুব শ্রদ্ধা করতাম, সম্মান করতাম এবং বৃহত্তর নোয়াখালী বা ফেনী একজন কৃতি সন্তান হিসাবে নোয়াখালীবাসীর জন্য অনেক অবদান রেখেছি। তার জন্য এই আয়োজন আমি থাকবো না, এই জন্য আমি 19 তারিখ 20 তারিখ পারি নাই। আজকে 22 তারিখ আপনাদের এই প্রোগ্রামটা দেরি হলো, আমি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি এবং আপনি সেই সুযোগটা করে দিয়েছেন। ইতিমধ্যে মন্ত্রী যারা কথা বলে গেছেন, ডাক্তার রানু সে মেয়ে আমাদের ছাত্র দলের নেত্রী ছিলেন, সংসদ সদস্য হিসাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, বক্তব্য রেখেছেন। আমি মোশাররফ সাহেবের সঙ্গে তাদের বরিষ্ঠতা দেখেছি এবং এদিকে নিয়ে সবসময় বিশদ এবং বিশালভাবে চিন্তা করতেন। এখানে ভদ্র সাহেব তিনি আমার অনেক সম্পর্কিত এবং দীর্ঘদিন থেকে উনি আমার সঙ্গে ছিলেন। উনি যখন গার্মেন্ট ব্যবসা করতেন তখন আমার নিজেরও ছোটখাটো গার্মেন্টসের ব্যবসা ছিল এবং মোশাররফ সাহেব যখন গার্মেন্টসের নেতা হিসাবে তখন আমরা খুব ছোট অবস্থায় তার পাশে থেকে কাজ করেছি। ফজল সাহেব ওনার বক্তব্যে মোশাররফ সাহেবের অবদান সম্পর্কে তুলে ধরেছেন। এখানে উপস্থিত রয়েছেন ওনাদের পরিবারের একজন, যিনি সরওয়ার আলম প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, সামান্য রাষ্ট্রপতি। ওনার সঙ্গে আমার ছাত্র জীবন সাথে সম্পর্ক, বিশেষ করে 1991 সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা, তখন দুই একবার যখন আমি সচিবালয় গিয়েছি তখন থেকে আমি ওনাকে সরকারি কাজে দেখেছি। মানুষ আমরা তো নিজেও বলেছেন
যে সরকারি কর্মকর্তাদের কথা ওনার মুখ থেকে পারিবারিক বলেন এবং মোশাররফ সাহেবের সম্পর্কে বলেন, আমরা অনেকগুলো কথা শুনেছি। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবি পার্টি চেয়ারম্যান এখানে উপস্থিত আছে। রাজনৈতিক কারণে হোক আর যেহেতু নোয়াখালীর কারণে হোক, ওনার সঙ্গে আমাদের আরেকটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানে বলতে গেলে অনেকের কথা বলতে হয়, যে পৌরসভার চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, আগে তো চেয়ারম্যান পরে মেয়র, তাহলে আমাদের নির্বাহী কমিটির সদস্য। আমি যখনই দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে আসছেন, তখন মোশাররফ সাহেবের সঙ্গে তালে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বক্তব্য রেখেছেন। শিরোমান বিপ্লব এবং আমাদের নির্বাহী কমিটির সদস্য মিলির ছেলে, আমার সামনে উপস্থিত আরো অনেকেই আছে। যে এখানে মেজর মান্নান সাহেবের এগিয়ে ছিলেন মনোয়ার সাহেব, মোশাররফ সাহেবের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ মনের কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছে, এটা আমি বিশ্বাস করি। বাদশাহ, আমার সঙ্গে মোশাররফ সাহেবের সম্পর্ক আমার ছাত্র রাজনীতি জীবন। আমরা তো সবসময় এর সাথে আন্দোলনে খুব মাঠে ময়দানে অ্যাক্টিভ ছিলাম। এই স্থান যখন গুলশানের শুটিং ক্লাবের পাশে একটা অফিস ছিল, তা আমি একদিন লক্ষ্মীপুরের আমাদের দুইজন সাবেক ছাত্র নেতা, তাদেরকে নিয়ে যাই, তার করিয়ে যাও। আমি মোশাররফ সাহেবকে বলা মাত্রই দুই একজনকে ডেকে ওদেরকে করিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। কে জানি এখানে বলছিল যে অনেক সময় টাকা ছাড়াও উনি পাঠিয়ে দিতেন, ওদের কাছে খুব একটা টাকা ছিল না। তখন আমি ওই দুজনকে ওইখানে পাঠানোর ব্যবস্থা করলাম। পাসপোর্ট করেই ওরা কোরিয়াতে চলে গেছে। পরবর্তীতে হয়তো বা ওইখানে গিয়ে টাকা পরিশোধ করেছে অফিসের টাকা লাগে না। মোশাররফ সাহেবের অফিসে গেলে আমি সবসময় দেখেছি যে সেনের যারা উঠতি আমাদের ছাত্র নেতা বলতে ছাত্র রাজনীতিতে যারা থাকতেন আসেন ছিলেন, তাদেরকে দেখতাম এবং তাদেরকে দেখতে গিয়ে এই যে বাদশাহ, ওর সঙ্গে আমার ওই সময় পরিচয়, সে অফিসে অনেকটা এইভাবে সেই বেস টার্নে অনেক নেতৃবৃন্দ, এখন আর কি নেতৃবৃন্দ, ওই অফিসে সবসময় তারা একটা আড্ডা। স্বাভাবিক কারণে আমরা যখন বসি, আমার লক্ষ্যপুরের লোকজন একটু বেশি আসে, আমার সঙ্গে যারা রাজনীতি করেছেন তারা বেশি আসে, একটা আড্ডার জায়গা। এই বেস টার্নটা একটা আড্ডার জায়গা ছিল। আমার বড় ভাইয়ের একটা ম্যানপাওয়ার ম্যানেজমেন্টের কোম্পানি ছিল, নাম ছিল টেকনোপল লিমিটেড। সেই সময় আমার ভাইরা ইরাক এবং ইরান যে যুদ্ধ, পরবর্তী এই যুদ্ধের আগে ইরানে ম্যানপাওয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে লোক যেত। আমার ভাইয়ের সঙ্গে মোশাররফ সাহেবের খুব গভীর সম্পর্ক ছিল। তিনি এখন মার্কেন্টাইল ব্যাংকের ডাইরেক্টর, আমার ভাই। মোশাররফ সাহেব ছিলেন তখন ইসলামী ব্যাংক। একদিকে ম্যানপাওয়ার বিজনেসেও ওনারা একসঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। সেখানে গিয়ে আমার সঙ্গে জাকির সাহেবেরও সম্পর্ক। আমি যেহেতু গ্রেটার নোয়াখালীর হিসাবে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমাদের ছাত্র রাজনীতির বিপদে আপদে যে কোনো সময় আর্থিক সহযোগিতা পর্যন্ত আমার সঙ্গে উনি লক্ষ্মীপুর গিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা গ্রেটার নোয়াখালী নিয়ে
যতগুলা মিটিং করতে হতো প্রায় মিটিংয়ে উনি উপস্থিত একদম মানে এমন একটা মনের মানুষ ছিলেন, উচ্চস্বরে কোনো কথা বলার লোক আমরা দেখিনি। আমরা তো ছাত্র রাজনীতির কারণে অনেক সময় একটা আওয়াজ দিয়ে কথা বলতাম বলি, কিন্তু উনি ছিলেন এত নম্র, ওনার মধ্যে ভদ্রতা, উচ্চস্বরে কথা বলেন এবং খুব আপনজন হিসাবে আমরা একে অপরের সঙ্গে কাজ করেছি। যদি আমার বয়স ওনার চেয়ে অনেক কম, এই সময়গুলো এই দিনগুলো আমরা পার করেছি। এবং আজকেও আমি আগেও জানতাম যে উনি ওনার অনেকগুলো পাবলিকেশন ছিল এবং সাংবাদিকতার মাধ্যমে ওনার জীবনের অনেকটা শুরু। উনি এই যে ভাইরাস গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সভাপতি ছিলেন, গার্মেন্টস অ্যাসোসিয়েশন যেটা বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন, এবং কখনো যদি বিজেপি নির্বাচন হতো ম্যাডাম কিন্তু সবার আগে তাকে জিজ্ঞেস করতেন যে কি সিদ্ধান্ত কি করা যায়, পরামর্শ কিন্তু আমাদের চোখের সামনে দেখেন। ওনার যেদিন উনি ইন্তেকাল করেন, আমি শোনা মাত্রই কিন্তু বসে থাকি, আমি চলে গিয়েছি এবং একটু আগে আমাকে আব্দুল্লাহ সাহেব ওই ছবিটা দেখালেন যে ম্যাডামের উপস্থিতিতে আমরা পাশে দাঁড়িয়ে আছি। যদিও ওনাদের পরিবারের সবার সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ ছিল না, আমি সবসময় ওনার অফিসে যেতাম এবং পার্লামেন্টে ওনার সঙ্গে বসে একসঙ্গে গল্প গুজব রাজনীতিক আলাপ আলোচনা সবসময় এত ঘনিষ্ঠ ছিল। ওনার সঙ্গে এই ঘনিষ্ঠতা রাজনৈতিক কারণে হোক, গ্রেটার নোয়াখালীর কারণে হোক, এটা ছিল খুবই মনের এবং এত সম্মানের। আমরা আজকে উনি নাই, ওনার জীবদ্দশায় যে ভালো কাজগুলো উনি করেছেন সেটা থেকে আমাদের শিক্ষণীয় জানার অনেক কিছু রয়েছে। একজন প্রকৃত রাজনীতিবিদ তাই তো হওয়া উচিত। আমাদের দেশে রাজনীতির সংজ্ঞা, রাজনৈতিক নেতাদের প্রতি অনেকেই কথা বলতে গেলে, অনেকেই আলোচনা করতে গেলে অনেক সময় মনে হয় যে বাধ্য হয়ে আলোচনাটা করে বা পিছিয়ে গিয়ে সুতরাংটা রাখতে পারেন না বা রাখেন না। তো আজকে এমন একটা সময় আমরা এসে পড়েছি যে দেশে একটা স্বাভাবিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার সরকার পরিচালনা করছি। দেশের মানুষের প্রত্যাশা আমাদের প্রতি অনেক। আমরা যখন মাঠের রাজনীতি করি, সাধারণ মানুষকে যদি একটু সমীহ করি, সেখানে কিন্তু কেউ আমরা ছোট হই না, বরং বড় হই। এই নির্বাচনের পর মানুষের প্রত্যাশা এখানে, এবং প্রত্যাশা অনুযায়ী 5 তারিখের পর রাজনীতিবিদদের প্রতি মানুষের ধারণাও পরিবর্তন হয়েছে, এবং এই ধারণাটুকু তুলে ধরার দায়িত্ব আমাদের রাজনীতিবিদ। একজন রাজনীতিবিদ এবং একটা রাজনৈতিক দল, তাদের কাছে যে প্রত্যাশা, যা বলে কয়ে শেষ করা যাবে। সকালে যখন বাসায় বসি, আমরা তো এখন ধরেন 9টার সময় অফিসে চলে যেতাম। 9টার আগে মানুষ মনে করে যে আমাকে যেতে হবে, ওই 9টায় মানুষ বিদায় দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আবার বিকেলে যখন বাসায় যাই সন্ধ্যার পর, তখন আবার রাত্র 12টা-1টা পর্যন্ত এলাকার মানুষ বলেন, অথবা রাজনীতি আমাদের বিভিন্ন ইউনিটের সবাই যখন আসে, এদেরকে তো আমাদের সময় দিতে হয়। আমাদের ইচ্ছার বিরুদ্ধেও আমাদেরকে অনেক সময় দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, কিন্তু প্রত্যাশার জায়গা অনেক। এক একজনের এক এক রকমের তদবির, এক একজনের এক এক রকমের বক্তব্য, এক এক রকমের কথা। আর এই মুহূর্তে আমরা 6 মাসের মাথায় সরকারে এসে সবার জন্য অনেক কিছু করে ফেলবো, আসলেই তো বাস্তবতার সহিত মিল নাই।
কারণ একটা ধর্মের মধ্য দিয়েই আমাদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে। তা আমি অন্তত একটা কথা বলে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, 17 বছর যে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুন, এখান থেকে তো আমরা রেহাই পেয়েছি। এই স্বাভাবিক জীবনটা যদি প্রত্যাশার জায়গা থেকে আমরা ধরে না রাখি, তাহলে বিপদ হতে কিন্তু বেশি সময় লাগবে না। প্রত্যাশার চেয়েও যদি বেশি প্রত্যাশা আমরা করতে যাই, তাহলে কিন্তু বিপদ আবার চলে আসতে পারে, আরেকজনের সুযোগ নিয়ে নিতে পারে। খুব বেশি সতর্ক হয়ে শুধু একজন রাজনীতিবিদ না, যারা আমরা একজন রাজনীতিক কর্মীও আছি, অথবা যে রাজনৈতিক দলকে সমর্থন করি, আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিক যে আলোচনা এবং রাজনৈতিক নেতাদের কাছে যে প্রত্যাশা, একইভাবে রাজনৈতিক নেতাদের যে বক্তব্য হওয়া উচিত, কাজ হওয়া উচিত, সেখানে যদি একে অপরের প্রতি ওই সমন্বয়টা না ঘটে, তাহলে বিপদ হতে কিন্তু বেশি সময় লাগে। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এমন একটি অবস্থানে রয়েছে, আমাদের দেশের যে 3 ভাগ, 3টা সাইড, এই 3টা সাইডের পার্শ্ববর্তী যে দেশ, বিগত দিনগুলোতে আমরা তাদের থেকে সহায়তা পাই। আর এখন যেহেতু সেখানে সেই সরকারের পাশে থেকে আরেকজন কথা বলছেন বা কথা বলার সুযোগ পাচ্ছেন, তারা হয়তো আমাদেরকে সহযোগিতা করতে চান, কিন্তু সেখানে আন্তরিকতার কতটুকু অভাব আছে সেটা তো আমরা লক্ষ্য করি। আমাদের বাংলাদেশের সঙ্গে ওই পাশের দেশের সম্পর্কটা ভালো হওয়া উচিত। 17 বছর আমাদের একটা রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক, আমাদের দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু আমরা চেয়েছিলাম এই দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। এমন একটা আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে আমরা জড়িত, বাংলাদেশি জাতীয়তাবাদের এই রাজনীতিটাই বসাবসাই করেছে। উনি কিন্তু রাজনীতিতে যখন আসছেন সেটা আমরা দেখেছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ফেনীর এলাকা হিসাবে ম্যাডামের প্রতি ওনার এত দুর্বলতা ছিল কাজে কর্মে, এবং ফেনীর সন্তান হিসাবে হয়তো ওই কারণেই তিনি হয়তো এলাকার মানুষকে কিছু দিবেন, মানুষকে কিছু দিতে পারবেন, মানুষের পাশে থাকবেন, সেই কারণে ওনার রাজনীতিতে উনি রাজনীতিতে এসে কোন সুবিধা নেবেন, এটা তো মোশাররফ সাহেবকে জীবনে চিন্তাই করা যায় না। বরং দিয়েছে, অনেক দিয়েছে, এবং দেওয়ার মতো সেই সক্ষমতা রাজনীতিতে আসার আগ থেকেই ওনার ছিল। এই জন্য বলছি, উনি রাজনীতিতে 96 সালে আসলেও 90-এর পর থেকে ওনার সঙ্গে আমার যে পরিচয়, সম্পর্ক তখন থেকে আমরা দেখেছি। আজকে ওনার জন্য যে আয়োজনটুকু আব্দুল্লাহ সাহেব নিজের দায়িত্ব নিয়ে করেছেন, আমি বলবো আগামী বছরগুলোতে আর একটু বিশদ এবং ব্যাপকভাবে সবাইকে ইনভাইট করে যদি আপনি করেন, আমাদের সবাই সহযোগিতা। আজকে যারা উপস্থিত হয়েছেন, ওনাকে যথেষ্ট সম্মানের জায়গায় নিয়ে গিয়েছেন, উনি সম্মানিত ছিলেন বলেই, এবং ওনার এই সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি, এবং এটা অবশ্যই পরিবারের প্রতি একটা সম্মান। আমি ওনার পরিবারের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ সাধারণ সভায় দোয়া মাহফিল মোহাম্মদ মোশাররফ হোসেন এর 12তম বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল জাতীয় প্রেস ক্লাবে